29,25,000,000,000 টাকা অঙ্কের পরিমাণ, বিলিয়ন ডলার একটা কত যেন আছে, সেটা জনগণকে বলা যাবে না? যদি সহজ করে বলতে চাও, 29,25,000,000,000 টাকা আওয়ামী লীগের ওই সময় শুধু বিদেশে পাচার হয়েছে। এই হোয়াইট পেপার সেলের রিপোর্ট। তাইলে একটা দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি, ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করেছিল বাংলাদেশে। এই কথাগুলো বলা যাবে না? আমরা এখন বলছি না কেন? যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। আর যাদের ইতিহাস হচ্ছে সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এ নিয়ে বিনিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্র বন্ধুরা ভালো মতো বলতে পারবে জনগণের সামনে। কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করি নাই। এরকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। তারপরেও আমাদেরকে মাঠে ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে। আমরা জনগণের জন্য কি করতে চাই? জনগণের কাছে আমরা ভোট চাইবো, তো জনগণ তো আমাদের কাছে কিছু চাইবে। আমরা বলবো আপনারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকবেন, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা রাষ্ট্র বিনির্মাণের জন্য, প্রকৃত গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তির জন্য এই কর্মসূচিগুলো আমরা এনেছি। এগুলো আমাদের জনগণের, এদেশের মানুষের মুক্তির সনদ হিসেবে আমরা উপস্থাপন করছি। আমাদের কথা পরিষ্কার, ইহজগতে আমরা কি করতে চাই সেটা এই দেশের জনগণের সামনে উপস্থাপন করছি। এই আপনার স্বাস্থ্য, এই আপনার সন্তানের শিক্ষা, এই কৃষকের সমস্ত উপকরণের ন্যায্য মূল্যে পাওয়া এবং কৃষি পণ্য, কৃষি উৎপাদন পণ্যের ন্যায্য মূল্য পাওয়া, এই আপনার জন্য স্বাস্থ্য কার্ড, এই আপনার জন্য কৃষক কার্ড, এই আপনার জন্য ফ্যামিলি কার্ড, এই আপনার বেকার সন্তানের জন্য কর্মসংস্থান সৃষ্টির নিশ্চয়তা, এই আপনার পরিবেশের নিশ্চয়তা, এই আপনার বাংলাদেশের সার্বিক অগ্রগতির, সমস্ত জনগোষ্ঠীর মুক্তির, অর্থনৈতিক মুক্তির এই সনদসমূহ আমরা এনেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা অনুষ্ঠান, আমরা ইমাম মুয়াজ্জিম খতিবদের নিয়ে সারা বাংলাদেশের, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে তিনি প্রধান অতিথি ছিলেন, অন্যান্য সকল রাজনৈতিক দলও ছিল প্রায়। আমরা একটা বিশাল অনুষ্ঠান করেছিলাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, দেখেছেন আপনারা? সেখানে প্রতিনিধিত্বমূলকভাবে প্রায় শতাধিক ইমাম মুয়াজ্জিম খতিবদের সংগঠন অংশগ্রহণ করেছিলেন। এই বাংলাদেশে প্রথমবারের মতো আমরা বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী যারা সমাজের নেতৃত্ব দেন, ইমাম মুয়াজ্জিম খতিবরা, তাদের জন্য আমরা একটা রাষ্ট্রীয় মর্যাদার ব্যবস্থা ঘোষণা দিয়েছি। রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে ভাতা প্রদানের ঘোষণা দিয়েছি।
আপনারা সেই কথাগুলো প্রচার করবেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে আমরা ভাতা প্রদানের ঘোষণা দিয়েছি। তাদের জন্য কল্যাণ ট্রাস্ট এটা একটা আছে, সেটাকে আরো শক্তিশালী করে কল্যাণ ট্রাস্টের মধ্য দিয়ে তাদেরকে তাদের আর্থিক সহায়তার ব্যবস্থা করার কথা বলেছি। এবং ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যায় পর্যন্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রতিনিধিত্ব থাকার কথা আমরা বলেছি। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের ক্ষেত্রে আপনারা বলবেন না, সেটা এখানে আছে। অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উপাসনালয়ের প্রধানগণকে মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান এবং অন্যান্য যেগুলো সুযোগ সুবিধার কথা আমরা বলেছি ইমাম মুয়াজ্জিম খতিবদের জন্য, সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে। তাইলে এই বিশাল যে একটা জনগোষ্ঠী যারা মূলত সমাজের নেতৃত্ব দেয়, প্রতিনিধিত্ব নয়, নেতৃত্বই দেয় গ্রাম পর্যায়ে, সমাজ পর্যায়ে, তাদেরকে আমরা সম্মানিত করলাম, মূল্যায়ন করলাম, অর্থনৈতিকভাবে সচ্ছল করার কথা বললাম, রাষ্ট্রীয় ভাতার কথা বললাম এবং রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির কথা বললাম বা প্রদানের কথা বললাম। এই কথাগুলো প্রচার না করলে অন্যভাবে কেউ হাইজ্যাক করে নিয়ে যাবে। সেই জায়গায় প্রতিশ্রুতি দিয়েছে, আমিও সেখানে একজন অতিথি ছিলাম, আমরা এই কথাগুলো বলেছি এবং আইনানুগভাবে তাদের একটা নিরাপত্তা বিধানের কথাও বলা হয়েছে। অনেক সময় তারা হ্যারাস্ট হয়েছে আওয়ামী লীগের সময়, শুধুমাত্র দাড়ি টুপি রাখার কারণে জঙ্গি বানিয়ে আওয়ামী লীগের সময় এই শ্রেণীর মানুষদের, খতিব মুয়াজ্জিমদেরকে হেনস্থা করা হয়েছে, জেলে পোড়া হয়েছে, হত্যা করা হয়েছে। তারা আমাদের কাছে নিশ্চয়তা চেয়েছে সেরকম আর হবে না। তো আমরা বললাম শুধু ইমাম মুয়াজ্জিম কেন, বাংলাদেশের কোন নাগরিক বেআইনিভাবে কখনো গ্রেফতার হবে না, এই কথাগুলো বলতে হবে। তা আমরা যে কর্মসূচিগুলো দিয়েছি সেই কর্মসূচিগুলো জনগণের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছাতে পারলে জনগণ বুঝবে বাংলাদেশের মানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তখন জনগণ বুঝবে গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। তখন জনগণ বুঝবে বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা ধানের শীষ। শুধুমাত্র ভোট চাইবেন, এই কাগজগুলো সাথে নিয়ে যাবেন এবং মার্কাতেও দিবেন, প্রার্থীর প্রতীকও দিবেন। যখন যারা ক্যাম্পিং এ যাবে তখন তো সেটা যাবেই, কিন্তু এটা হচ্ছে বিফোর ক্যাম্পিং। বলে না অনেকে প্রি ইলেকটোরাল এবং পোস্ট ইলেকটোরাল। পোস্ট ইলেকটোরাল কাজটা সরকারের, মানে প্রাক নির্বাচনী কাজটা তোমাদের, নির্বাচনী কাজটাও তোমাদের, নির্বাচন পরবর্তী কাজটা যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দেয় তখন সরকারিভাবে এই নীতিগুলোকে নীতি হিসাবে প্রণয়ন করা হবে। রাষ্ট্রে যখন কোনো নীতি প্রণীত হয় তার আগে রাজনৈতিক দলসমূহ সেটা মাথায় ধারণ করে, সেটা এই নীতি। এর ভিত্তিতে কর্মসূচি প্রণীত হবে, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণীত হবে এবং প্রকল্প বাস্তবায়নের পরে ইভ্যালুয়েশন মনিটরিং হবে। তার মধ্য দিয়ে আমরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে নীতি সংশোধনী হতে পারে, কর্মসূচি সংশোধনী হতে পারে, সেটা পরবর্তী পর্যায়ে। কিন্তু আমরা শুরু করতে চাই। এবং মনে রাখবে, টু বিগিন সামথিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ এনি জব। আমরা সেই ডিফিকাল্ট পার্টটা এখন করছি, শুরু করছি। শুরু করলে সেটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা পরিচালনা করতে পারবো, সমাপ্ত করতে পারবো। সকলের সাফল্য কামনা করছি।